যান্ত্রিক ত্রুটির জন্য আসলে আমাকে আমাদের লাইনটা কেটে গেছিল, যে কারণে ক্লাস বিঘ্নিত হয়েছে। তো যাই হোক, আমরা আবার শুরু করলাম আমাদের। আশা করি বোধহয় তোমরা দেখতে পাচ্ছ। যদি কেউ আমার সাথে থাকো লাইভে, তাহলে একটু রেসপন্স করলে বুঝবো যে তোমরা আমার লাইভ সফলভাবে সম্পন্ন হচ্ছে। ডিভাইস চেঞ্জ করছি, তারপরে নেটওয়ার্ক চেঞ্জ করতে হলো, এই জন্য একটু সময় লেগে গেল। তো যাই হোক, যদি তোমরা আমার সাথে থাকো তাহলে একটু রেসপন্স করো। ওকে, হ্যাঁ, ধন্যবাদ, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তাহলে আমরা এরপর থেকে আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা দেখলাম কি যে এদের লাইফ সাইকেলে কি আছে, ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন আছে, অর্থাৎ কি জনুক্রম আছে। ওকে, এবং আমরা এও জানলাম যে ব্রায়োফাইটার গ্যামিটোফাইটের উপরে স্পোরোফাইট হলো নির্ভরশীল থাকে, অধিকাংশ ক্ষেত্রে এটা হয়ে থাকে। এদের গ্যামিটোফাইট কি হ্যাপ্লয়েড আর স্পোরোফাইট ডিপ্লয়েড, এটা তো আমরা আগেই জানি, এটা নিয়ে সমস্যা নেই। তাহলে মোটামুটি বোধহয় আমরা এখন ব্রায়োফাইটার সম্পর্কে বেশ কিছু ধারণা পেয়ে গেলাম। আমরা যদি এখন ব্রায়োফাইটার বৈশিষ্ট্যগুলো আমরা এখন যদি লিপিবদ্ধ করতে থাকি, তাহলে কি আসবে? প্রথম কথা যে এদের দেহে সাধারণত এদের দেহে কি থাকবে না, এদের দেহে কাণ্ড পাতা থাকতেও পারে, নাও পারে, কিন্তু কখনোই মূল থাকবে না। মূলের পরিবর্তে কি থাকবে? রাইজয়েড। প্রথম বৈশিষ্ট্য। কাণ্ড পাতা থাকে কার? সেমি বারগুলার। আর কাণ্ড পাতা থাকে না কার? রিক্সিয়ার। ঠিক আছে? অর্থাৎ আমরা জানলাম এখন যে এদের কাণ্ড পাতা থাকলেও কখনো কি থাকার সুযোগ নাই, মূল থাকার সুযোগ নাই। গেল প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? যে এদের দেহে কোনো পরিবহন টিস্যু থাকবে না, অর্থাৎ জাইলেম টিস্যুও পাবা না, ফ্লোয়েম টিস্যুও পাবা না। ওকে, তৃতীয় বৈশিষ্ট্য কি পেলাম? এরা অপুষ্পক, অর্থাৎ এদের কখনো ফুল হবে না, ফল হবে না। স্পোরের মাধ্যমে এরা বংশবৃদ্ধি করবে। আমি কিন্তু দেখাইলাম স্পোরের মাধ্যমে এরা কীভাবে বংশবৃদ্ধি করে, সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইলাম। ওকে, এরপরে যদি আমরা দেখি, তাহলে এদের বৈশিষ্ট্য কি হবে? যে এরা হোমোস্পোরাস, সবসময় হোমোস্পোরাস মানে এরা যখন স্পোর তৈরি করে তখন সকল স্পোর একই সাইজের হয়। অর্থাৎ এমন হবে না যে এরা কিছু স্পোর তৈরি করবে ছোট, কিছু স্পোর তৈরি করবে বড়, এমন কোনো ঘটনা ঘটবে না। যত স্পোর তৈরি করবে সকল স্পোর একই সাইজের হবে, তাই এদেরকে বলা হয় হোমোস্পোরাস। ওকে, গেল হোমোস্পোরাস বিষয়টা আমরা বুঝলাম। এরপরে যেটা আমরা দেখব বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে এদের লাইফ সাইকেলে জনুক্রম আছে, অর্থাৎ এদের লাইফ সাইকেলে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন আছে। এবং এদের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা টোটালি কি পরস্পর থেকে কি ভিন্ন টাইপের হয়। এই যে দেখো নিচে এটা কি হ্যাপ্লয়েড অবস্থা, আর উপরের এই যে এই অংশটুকু, এই যে এখান থেকে এই অংশটুকু হলো ডিপ্লয়েড অবস্থা। এদের মাঝে কি আছে? এদের মাঝে কিন্তু গঠনগত ব্যাপক পরিবর্তন, মানে ভিন্নতা আছে। তাই এই ধরনের জীবন জনুক্রমকে যদি এই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জেনারেশনের মধ্যে ব্যাপক কি পার্থক্য থাকে, ব্যাপক ভিন্নতা থাকে, তাহলে এমন জনুক্রমকে আমরা বলে থাকি হলো হেটারোমরফিক জনুক্রম। তাহলে এদের লাইফ সাইকেলে আমরা হেটারোমরফিক জনুক্রম দেখে থাকি। ওকে, এদের হলো স্পোরোফাইটগুলা গ্যামিটোফাইটের উপরে দেখো নির্ভরশীল। এই যে এটা হলো স্পোরোফাইট, আর নিচের এই সবুজ অংশটুকু গ্যামিটোফাইট। তাহলে এদের স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল। কিসের জন্য? নিউট্রিশনের জন্য। ওকে, বুঝলাম। এদের জনন উগ্যামাস টাইপের। উগ্যামাস বলতে ওই যে দেখো এদের ডিম্বাণু কিন্তু আর্কিগোনিয়াম থেকে বের হয়েছিল না, বাট শুক্রাণু কি করছে? শুক্রাণু কিন্তু কি হয়েছে, ছাত্রে আর্কিগোনিয়ামের সাথে গিয়ে মিলিত হয়ে জাইগোট তৈরি করছিল, সেখান থেকে নতুন স্পোরোফাইটের জন্ম হয়েছিল। আমরা ভিডিওটাতে কিন্তু দেখছি। তাহলে এই ধরনের যৌন জননকে আমরা বলে থাকি উগ্যামাস যৌন জনন। অর্থাৎ ডিম্বাণু হবে বড়, শুক্রাণু হবে ছোট, ডিম্বাণু হবে নিশ্চল, শুক্রাণু হবে সচল। এমন ধরনের যৌন জননকে আমরা বলে থাকি উগ্যামাস। তাইলে কি এদের যৌন জনন উগ্যামাস টাইপের। তারপর আমরা দেখলাম এদের কি আছে, আর্কিগোনিয়ামের মধ্যে কিন্তু কি হয়েছিল, ভ্রূণ তৈরি হয়েছিল, বহুকোষী ভ্রূণ তৈরি হয়েছিল। তাহলে এই যে বহুকোষী ভ্রূণ তৈরি হয়, ভ্রূণটা কিন্তু ডিপ্লয়েড হয়, এবং ডিপ্লয়েড হোক হ্যাপ্লয়েড হওয়ার সুযোগ নাই, ভ্রূণ ডিপ্লয়েড হয় এদের ক্ষেত্রে। এবং সেই ভ্রূণটা কিন্তু অবশ্যই হলো মানে এই আর্কিগোনিয়ামের মধ্যে তৈরি হয়। তার মানে এক কথায় এদের ভ্রূণ তৈরি হয়। ওকে, আমরা জানলাম এদের ভ্রূণ তৈরি হয়। এদের যে জননাঙ্গ, সেই জননাঙ্গগুলা হয় বহুকোষী এবং বন্ধ্যাকোষের আবরণে আবৃত। ওই যে এদের যে অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম আমরা দেখছিলাম,
তার প্রাচীর কি দিয়ে তৈরি? বন্ধ্যাকোষ দিয়ে তৈরি। তাই আমরা বলছি এদের জননাঙ্গ অনেকগুলা কোষ দিয়ে তৈরি হবে এবং প্রাচীরের কোষগুলা অর্থাৎ আবরণের যে কোষগুলা সেইগুলা বন্ধা হবে, অর্থাৎ সেইগুলা জননে অংশ নিবে না। ঠিক আছে, বন্ধ্যাকোষের আবরণে এদের জননাঙ্গগুলা আবৃত থাকবে। ওকে, তাহলে অনেকগুলা বৈশিষ্ট্য বোধহয় আমরা জেনে গেলাম। কিছু কিছু ব্রায়োফাইটা জলজ হইতে পারে, আবার উভচর মানে কি বলে এরা হলো স্থলজী বেশি। তবে ম্যাক্সিমাম ব্রায়োফাইটা স্যাঁতসেঁতে পরিবেশে জন্মে এবং তাদের কি হয়? নিষেকের জন্য পানির প্রয়োজন হয়। তাই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রায়োফাইটারদেরকে সাধারণভাবে আমরা উভচর গ্রুপের উদ্ভিদও কিন্তু বলে থাকি। অনেক ক্ষেত্রে আমরা এদেরকে উভচর হিসাবে আখ্যা দিয়ে থাকি। অধিকাংশ ব্রায়োফাইটা ক্ষেত্রে আমরা উভচর বলে থাকি। ওকে, তাহলে এই ছিল মোটামুটি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। আর টেরিডোফাইটার বৈশিষ্ট্য তো আমরা জানি, তারপরেও আরেকবার একটু তোমাদের মনে করাই দিই। টেরিডোফাইটার দেহকে মূল কাণ্ড পাতায় বিভেদিত করা যাবে। ও আরেকটা বিষয় যেটা এখানে, এদের লাইফ সাইকেলের প্রমিনেন্ট বডি যেটা, সেটা কিন্তু এই সবুজটা। ক্ষণিকের জন্য কিন্তু কি তৈরি হয়? এই স্পোরোফাইটটা তৈরি হয়। তারপরে স্পোর সৃষ্টির পরে স্পোরোফাইট নষ্ট হয়ে যায়। তার মানে এই ব্রায়োফাইটাদের দেহের যে প্রমিনেন্ট বডি, অর্থাৎ জীবনচক্রে সবথেকে বেশি সময় যে দেহটা আমরা দেখি সেটা হলো গ্যামিটোফাইট। অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু গ্যামিটোফাইট, এইটাই কিন্তু সবসময় থাকে। ক্ষণিকের জন্য স্পোরোফাইট তৈরি হয়, স্পোর তৈরি করে স্পোরোফাইট আবার নষ্ট হয়ে যায়। ওকে, তাহলে আমরা এবার যদি টেরিডোফাইটসের বৈশিষ্ট্যগুলো দেখতে যাই, তাহলে টেরিডোফাইটসও কি অপুষ্পক। তাইলে টেরিডোফাইট অপুষ্পক, কিন্তু টেরিডোফাইটসে কি আছে? মূল কাণ্ড পাতা বিভেদিত করা যায়। টেরিডোফাইটসে কি পরিবহন টিস্যু আছে। টেরিডোফাইটসের জীবনচক্রে হেটারোমরফিক জনুক্রম আছে। আবার টেরিডোফাইটসে কিন্তু আমরা যদি দেখি তাহলে তাদের জীবনচক্রের প্রধান যে দেহটা, সেই দেহটা কিন্তু স্পোরোফাইট, অর্থাৎ সেটা স্পোর তৈরি করত, স্পোর তৈরিকারী দেহ। সেইটাই কি এই টেরিডোফাইটের জীবনচক্রের প্রধান দেহ। তাই আমরা বলে থাকি যে এদের জীবনচক্রের প্রমিনেন্ট যে বডিটা সেটা হলো কি? স্পোরোফাইট। এদের স্পোরোফাইট আর গ্যামিটোফাইট কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল না। মনে আছে তোমাদের যে স্পোরোফাইট থেকে যে স্পোর তৈরি হয়, সেই স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথেলাস তৈরি হয়। সেই প্রোথেলাসের কিন্তু নিজস্ব রাইজয়েড থাকে। সেই রাইজয়েড দিয়ে তারা মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে এবং সেই প্রোথেলাসে ক্লোরোপ্লাস্ট থাকার কারণে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরিও করতে পারে, করে কি বেঁচে থাকে। তার মানে আমরা সাধারণভাবে টেরিডোফাইটসের গ্যামিটোফাইটকে প্রোথেলাস বলে থাকি, অর্থাৎ প্রোথেলাস হিসাবে টেরিডোফাইটসের গ্যামিটোফাইটগুলা আমাদের কাছে পরিচিত, যেটা স্বাধীন স্বাবলম্বী, নিজের খাদ্য নিজে তৈরি করে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। ওকে, তাহলে আমরা জানলাম যে এদের স্পোরোফাইট এবং গ্যামিটোফাইট তারা উভয়ই স্বাধীন এবং স্বাবলম্বী। এরপরে যদি আমরা দেখি তাহলে টেরিডোফাইটসেরও কিন্তু জননের জন্য পানির দরকার হয়, অর্থাৎ পানি ছাড়া তার শুক্রাণু কিন্তু গিয়ে নিষেক ঘটাইতে পারে না। এবং টেরিডোফাইটসের ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে তাদের ডিম্বাণু হবে বড়, শুক্রাণু হবে ছোট। ডিম্বাণু হয় নিশ্চল, শুক্রাণু হয় সচল, অর্থাৎ তাদেরও যৌন জনন কিন্তু উগ্যামাস ধরনের। টেরিডোফাইটসের যৌন জনন উগ্যামাস ধরনের। টেরিডোফাইটসের যে জননাঙ্গ অর্থাৎ অ্যান্থেরিডিয়াম বা আর্কিগোনিয়াম তৈরি হয়, তাদের বাইরেও কিন্তু কি থাকে? বন্ধ্যাকোষের আবরণ থাকে, অর্থাৎ বহুকোষী হয় জননাঙ্গ এবং জননাঙ্গের বাইরেটা যে কোষগুলা দিয়ে আবৃত থাকে সেই কোষগুলা হলো অনুর্বর, সেই কোষ থেকে সেই কোষগুলা জননে অংশগ্রহণ করে না। ওকে, এবার যদি আমরা দেখি তাহলে টেরিডোফাইটসের ক্ষেত্রে তোমরা যদি দেখো তাহলে তারা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হোমোস্পোরাস হয়, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু হেটারোস্পোরাস হয়। কিছু টেরিডোফাইটস আছে যারা হোমোস্পোরাস, কিছু আছে হেটারোস্পোরাস। যেমন আমরা দেখছিলাম সিলাজিনেলা, মাইক্রো এবং মেগা নামক দুই ধরনের স্পোর তৈরি হয়েছিল। মাইক্রো স্পোর থেকে তৈরি হয়েছিল কি হলো মাইক্রো স্পোর থেকে পুংগ্যামিটোফাইট অর্থাৎ পুংকোথেলাস, এবং মেগা স্পোর থেকে তৈরি হয়েছিল স্ত্রী গ্যামিটোফাইট বা স্ত্রী প্রোথেলাস। মনে আছে? কিন্তু তুমি যদি অন্যদেরকে দেখো, অর্থাৎ এই যে এখানে টেরিসের কথা, পলিপোডিয়ামের কথা, সাইলোটামের কথা, তাহলে একই দেহে শুক্রাণু এবং সেই দেহে কি ডিম্বাণু উৎপন্ন হয়, কারণ তাদের যে স্পোর তৈরি হয় স্পোরগুলো সব একই সাইজের, ছোট বড় বলে কিছু নাই, যা সব এক সাইজের। তার মানে আমরা বলতে পারি টেরিডোফাইটস কি হোমোস্পোরাসও হইতে পারে, আবার হেটারোস্পোরাসও কিন্তু হইতে পারে টেরিডোফাইটস। এবং টেরিডোফাইটসেরও কিন্তু আর্কিগোনিয়ামের মধ্যে যখন শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন কি জাইগোট তৈরি হয়, এবং সেই জাইগোটটা
কি হয়, বারবার বিভাজিত হয়ে নতুন কি তৈরি করে, নতুন স্পোরোফাইট তৈরি করে। তার আগে জাইগোটটা বিভাজিত স্পোরোফাইট তৈরির আগে যে মধ্যবর্তী গঠনটা তৈরি করে সেটাকে বলা হয় ভ্রূণ, অর্থাৎ এরা ভ্রূণ উৎপাদন করে। তাহলে আমরা যদি এখন টেরিডোফাইটসের বৈশিষ্ট্যগুলা দেখি আর ব্রায়োফাইটসের বৈশিষ্ট্যগুলা যদি দেখি, তাদের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখবা দুই ধরনের বৈশিষ্ট্যই আমরা পাবো। দুই ধরনের কি কি, মিল এবং অমিল। অর্থাৎ ব্রায়োফাইটসের সাথে টেরিডোফাইটসের কিছু মিল আছে, আবার কিছু অমিলও কিন্তু আছে। তাহলে আমরা যদি মিল খুঁজতে চাই তাহলে মিল কি কি, মিল হলো উভয়ই অপুষ্পক। আর মিল কি, আর মিল যেটা উভয়েরই জীবনচক্রে কি আছে, হেটারোমরফিক যৌনক্রম আছে। ওকে, অর্থাৎ ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন আছে। উভয়েরই যৌন জনন গ্যামাস টাইপের। ওকে, তারপরে আর মিল কি, উভয়েরই কিন্তু জননের জন্য অর্থাৎ যৌন জননের জন্য কি পানির প্রয়োজন হয়। ওকে, তারপর আর কি মিল আছে, আরও যদি আমরা এইভাবে খুঁজি তাহলে আরও বেশ কিছু মিল আমরা কিন্তু পাবো কার, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে। এবার অমিল কি কি আছে, অমিলগুলা যদি আমরা খুঁজি তাহলে দেখো যে এদের দেহে পরিবহন টিস্যু নাই, ব্রায়োফাইটাতে পরিবহন টিস্যু নাই, কিন্তু টেরিডোফাইটসে সকল টেরিডোফাইটসে পরিবহন টিস্যু আছে। অর্থাৎ এরা নন ভাস্কুলার আর ওরা কি ভাস্কুলার। ওকে, গেল। এরপরে যদি দেখি তাহলে দেখো এদের জীবনচক্রের প্রধান যে দেহটা, এই যে সবুজ অংশটা কি, গ্যামিটোফাইট। কিন্তু টেরিডোফাইটসের দেহের প্রধান যে অংশটা সেটা কিন্তু স্পোরোফাইট, এবং সেখান থেকে পরবর্তীতে গ্যামিটোফাইট অর্থাৎ প্রোথেলাস তৈরি হয়। তাহলে এদের জীবনচক্রের প্রধান দেহ গ্যামিটোফাইট আর ওদের জীবনচক্রের প্রধান দেহ হলো স্পোরোফাইট। ওকে, গেল। তারপরে বৈশিষ্ট্য কি, সকল ব্রায়োফাইটস হলো হোমোস্পোরাস, অর্থাৎ যে স্পোর তৈরি করে সব স্পোর একই সাইজের হয়, একই সাইজ শেপের হয়। অর্থাৎ সেমিবারবুলা যত স্পোর তৈরি করবে সব স্পোর আকার আকৃতিতে সেম হবে। ঠিক আছে, হয়তো রিক্সিয়া আবার যে স্পোরগুলা তৈরি করবে তারা আকার আকৃতিতে সেম হবে। ওকে, গেল। কিন্তু তুমি যদি টেরিডোফাইটসের ক্ষেত্রে দেখো তাইলে কিন্তু তাদের মধ্যে কেউ কেউ হোমোস্পোরাস, কেউ কেউ আবার হেটারোস্পোরাস। যেমন টেরিস, পলিপোডিয়াম, সাইলোটাম এরা হোমোস্পোরাস, আর সিলাজিনেলা হেটারোস্পোরাস। ওকে, তাহলে আমরা বলতে পারি ব্রায়োফাইটা কেউ হোমোস্পোরাস, সকল ব্রায়োফাইটা হোমোস্পোরাস, আর টেরিডোফাইটস হোমোস্পোরাসও হইতে পারে আবার হেটারোস্পোরাসও হইতে পারে। ঠিক আছে, ওকে, গেল। যৌনক্রমের বিষয়টা জানলাম। এদের দেখো গ্যামিটোফাইটের উপরে স্পোরোফাইট কি কি অবস্থান করে, কিসের জন্য, খাদ্য এবং পানি এইগুলার জন্য। কিন্তু আমরা যদি দেখি টেরিডোফাইটসের ক্ষেত্রে তাহলে গ্যামিটোফাইট এবং স্পোরোফাইট তারা কিন্তু পরস্পর থেকে স্বাধীন এবং স্বাবলম্বী, কেউ কারোর উপরে নির্ভরশীল না। কিসের ক্ষেত্রে, টেরিডোফাইটসের ক্ষেত্রে। ওকে, এটা আর একটা কি গুরুত্বপূর্ণ পার্থক্য। তাহলে এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে তুমি দেখবা যে ব্রায়োফাইটা টেরিডোফাইটের মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন ব্রায়োফাইটাগুলো অধিকাংশ ক্ষেত্রেই কি অনেক ক্ষুদ্র, আর টেরিডোফাইটস তুলনামূলক বড়। ঠিক আছে, টেরিডোফাইটস তুলনামূলক বড়। ব্রায়োফাইটস অপেক্ষাকৃত আদি টাইপের কি উদ্ভিদ, আর টেরিডোফাইটস অপেক্ষাকৃত উন্নত, মানে ব্রায়োফাইটসের থেকে কিছুটা হলেও উন্নত টাইপের উদ্ভিদেরা। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের তাইলে এখন যেটা করণীয় সেটা হলো যে এই ব্রায়োফাইটার বৈশিষ্ট্যগুলো ভালো মতো বুঝে নেওয়া। টেরিডোফাইটসের বৈশিষ্ট্য তো আমি তোমাদেরকে ভালো মতো বুঝাইছি। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য পাশাপাশি রাখলে দেখবা যে কিছু বৈশিষ্ট্য মিলে যাবে, কিছু বৈশিষ্ট্য মিলবে না। তাহলে যেগুলা মিলে যাবে সেইগুলা কি মিল, আর যেগুলা মিলবে না সেইগুলা কি অমিল। তাহলে দুইটা ভিন্ন জীবের মধ্যে মিল আর অমিলকে তুলে ধরাটাকেই আমরা বলি কম্পেয়ারিজম বিটুইন টু অর্গানিজম। তার মানে তুমি যদি এখন ব্রায়োফাইটার টেরিডোফাইটার মধ্যে মিলগুলা খুঁজে বের করতে পারো, অমিলগুলা খুঁজে বের করে যদি তুমি কোনো কি একটা ছক তৈরি করো, তাহলে আমরা সেটাকে কি বলবো, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে তুলনা। তাহলে আশা করি যে তোমরা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে তুলনা করা শিখে গেছো। ওকে, তাহলে আমাদের যতটুকু আমি দেখি তোমাদের সিলেবাস দেখলাম তাতে আমাদের ম্যাক্সিমাম মানে প্রত্যেকটা বিভাগের একটা করে টেরিডোফাইটস পড়া হয়ে গেছে, স্টিলিয়া, এগুলো অনেক কিছুই পড়া হয়ে গেছে। খুব বেশি আমার কাছে মনে হয়েছে যে এখন যদি আমি সিলাজিনেলা পড়াই তাহলে সিলাজিনেলা
সিলাজিনারা তো পড়াইছি, যদি লাইকোপোডিয়াম পড়াই তাহলে দেখবা যে একই কথারই কি পুনরাবৃত্তি হবে, কারণ একই বিভাগের যে সদস্যগুলো আছে তাদের মধ্যে সামান্য কিছুই পার্থক্য থাকে এবং ম্যাক্সিমামই কি মিল থাকে। তাই দেখা যাবে যে ওইটা যখন পড়াবো দেখবা যে তোমাদের কাছে শুধু কি মনে হবে যে কি যে এইগুলা তো সবই একই কথাই স্যার আবার বারবার বলছে, এইগুলা তো সব আগেই পড়াইছে, এগুলো সবই তো জানি। ঠিক আছে, তো যাই হোক, সেই কারণে আমরা যেটা করব, আমি চেষ্টা করব আগামী ক্লাসগুলোতে অন্যান্য যে টেরিডোফাইটসগুলা তোমাদের সিলেবাসে আছে তাদের সাথে যেগুলো আমরা পড়াইছি সেইগুলোর মধ্যে একটু কম্পেয়ার করে দিব, মিল এবং অমিলগুলো আমি তোমাদেরকে একটু বুঝাই দিব, দিলেই আশা করি যে ওইগুলা তোমরা নিজেরাই পড়তে পারবা। কারণ হিসেবে তা না হলে আমি যা আলোচনা করছি সেই জনুক্রম সেই একই কথাই ঘুরে ফিরে কিন্তু আসতে থাকবে। তাই আমি শুধু মিল আর অমিলগুলা তোমাদের একটু বুঝিয়ে দিব কয়েকটার সাথে আর একটা, তাহলে মোটামুটি আমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তোমাদের একটা দেখলাম, আমি তোমাদের একটা পোস্ট দেখলাম, সেই পোস্টে তোমরা যে কথাগুলো লিখছো সেখানে একটু খারাপ লাগছে আমার যে এই ক্লাসগুলো তোমাদের কোনো কাজে আসছে না। কথাটা আসলে কিন্তু মানে আমার হিসাবে ঠিক না, যে তোমাদের অবশ্যই তো চেষ্টা করা হবে, এবং ঢাকা ইউনিভার্সিটি আমাদের কলেজ প্রশাসন আমাদের বিভাগীয় প্রধান আপা সবাই কিন্তু চেষ্টায় আছে কিভাবে তোমাদের ক্লাসগুলা মানে তোমাদের পরীক্ষাটা, অর্থাৎ আর্টসের যেহেতু রেজাল্ট হয়ে গেছে, তোমাদের এই প্র্যাকটিক্যালটা নিয়ে যত দ্রুত সম্ভব তোমাদের পরীক্ষা মানে রেজাল্টটা দিয়ে সেকেন্ড ইয়ারে তুলে দেওয়ার ব্যবস্থা করা। এখন দেখো যে সেকেন্ড ইয়ারে যারা উঠছে তারা কি ক্লাস করতে পারছে? তারা কিন্তু ক্লাস করতে পারছে না। যারা রেজাল্ট পাইছে তারা কিন্তু ক্লাস করতে পারছে না। তোমাদের রেজাল্ট অলমোস্ট রেডি, শুধু এই প্র্যাকটিক্যাল হয়ে গেলে সেই নাম্বার যোগ হওয়ার সাথে সাথে তোমরা সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ারের রেজাল্ট পেয়ে যাবে। ফার্স্ট ইয়ারের রেজাল্ট পাও আর না পাও, তোমরা তো সেকেন্ড ইয়ারে তো উঠে তো গেছো। আমি তো মনে করি না যে তোমাদের মধ্যে এত দুর্বল স্টুডেন্ট আসছে যারা কি মানে দুইয়ের অধিক সাবজেক্টে কি ফেল করবে, ফেল করে কি তারা কি সেকেন্ড ইয়ারে উঠতে পারবে না। যদি সেরকম হয় তাহলে তার থাকাই উচিত, তার অবশ্যই ফার্স্ট ইয়ারে থাকা উচিত, থেকে নিজেকে আরও বেশি গড়ে তারপর আবার সামনে যাওয়া উচিত। আর যদি সেই কনফিডেন্স তোমার থাকে যে না আমি তো পাস করবই, তাহলে তো আমি দেখি না যে এখানে কোনো কি জটিলতা আছে। তোমরা বই নীলক্ষেতে বই পাওয়া যায়, বা যে কোনো লাইব্রেরিতে গেলে বই পাবা, সিলেবাস তো পেয়ে গেছো, সেই সিলেবাস ধরে বই পড়তে থাকে এবং সেই অনুযায়ী তো ক্লাস হচ্ছে। এবং ক্লাসগুলো এমন তো না যে ক্লাসগুলা এখানেই করলাম এখনই শেষ হয়ে গেল, ক্লাসগুলা কিন্তু ফেসবুকে রয়ে যাচ্ছে এবং ইউটিউবেও সেই কিন্তু ক্লাসগুলো আবার আপলোড করা হচ্ছে। তাহলে ক্লাসে যে তোমার কোনো লাভ হচ্ছে না এই কথাটা কিন্তু একেবারেই ঠিক না। আমি বরং বলবো যে লাভ যেটা হওয়ার সেই লাভটা তুমি নিচ্ছ না। কারণ এখানে তো সাইকোলজিক্যালি ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনোই কারণ নাই। হ্যাঁ, এমন যদি হতো যে তোমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, পরীক্ষা দিয়ে বসে আসছো, কবে রেজাল্ট হবে, কবে চাকরিতে ঢুকবে তার কোনো নিশ্চয়তা নাই। এখানে তো তা হচ্ছে না। যেহেতু তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়ে গেছে, সেকেন্ড ইয়ারের ডিউরেশন বা সেই সেশনটা তোমাদের চলছে, সেকেন্ড ইয়ার চলছে, সেকেন্ড ইয়ারের ক্লাস তো হচ্ছে, সেকেন্ড ইয়ারের ক্লাস করে তুমি নিজেকে কি গড়ে নাও। তারপরে যখন কলেজ খুলবে তখন দেখা যাবে কি সেকেন্ড ইয়ারের ডিউরেশন কমে আসবে, ক্লাসের টাইমটা কমে আসবে, যথাসময়ে কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ারের হলো ফাইনাল এক্সাম হয়ে যাবে। কারণ আমরা তো অনলাইনে ক্লাস নিচ্ছি এবং কলেজ খোলার পরেও দেখা যাবে এক্সট্রা ক্লাস নেওয়া হবে, বিভিন্নভাবে তোমাদেরকে কাভার করে দেওয়া হবে। তো সেই কারণে আমার তো মনে হয় যে হতাশা হওয়া বা ফ্রাস্ট্রেশনে ভোগার কোনোই কারণ আমি দেখি না। আমি তোমাদের ওই স্ট্যাটাসটা দেখলাম, তোমাদের মধ্য থেকেই কেউ একজন এই স্ট্যাটাসটা দিছে যে এই ক্লাস কোনো লাভ হচ্ছে না, তারপর আমরা ফ্রাস্ট্রেশনে আছি। তো এইটা তোমরা একটু হিসাব করে দেখো যে এখানে ফ্রাস্ট্রেশনের তো আমি কিছু দেখছি না, আর এই ক্লাসে লাভ কেন হবে না? তুমি যদি লাভ না নিতে চাও মনের থেকে, যদি তুমি ধরে রাখো যে আমার আগে ফার্স্ট ইয়ারের পরীক্ষার রেজাল্ট দিবে, আমি পাস করলাম না ফেল করলাম সেটা দেখবো, দেখে তারপর আমি সেকেন্ড ইয়ার পড়বো, তাইলে কি আমি তো মনে করি যে তুমি বোকার স্বর্গে বাস করছো। আর আমি তো তোমাদেরকে দেখি না যে তোমরা এত দুর্বল যে তোমরা সবাই ধরে নিবা বা তোমাদের মধ্যে অধিকাংশ ধরে নিবে যে আমি ফেল করব, আগে পাস করি না ফেল করি আগে দেখি, তারপর তো সেকেন্ড ইয়ারের কোর্স পড়বো। এটার তো আমার মনে হয় না যে কোনো যুক্তি আছে। তোমাদের পরীক্ষা যথাসময়ে যখন হওয়ার হবে, রেজাল্ট কি দিয়ে দিবে, তোমাদের যে টাইমটা চলে যাচ্ছে, হয়তো বা তোমাদের এখানে কি হচ্ছে
ফার্স্ট ইয়ারের রেজাল্ট যখন পাওয়ার কথা ছিল রেজাল্টটা দেরি করে পাচ্ছ, কিন্তু সেকেন্ড ইয়ার যখন পরীক্ষা হওয়ার কথা দেখবে ঠিক সেই টাইমেই অল্প কিছু দিনের হয়তো বা তারতম্য হয়ে তোমাদের সেকেন্ড ইয়ার পরীক্ষা কিন্তু যথাসময়ই হবে। সেই কারণেই কিন্তু আমাদের কি এই অনলাইন ক্লাসগুলো নেওয়া। তা যাই হোক, তা সেই কারণে আসলে ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনোই কারণ নাই। তোমাদের জীবন থেকে সময় তেমন একটা কিছু লস হবে না, ঠিক আছে। আর রেজাল্টটা পাচ্ছ একটু দেরি করে, এই আর কি। তাই এইটা তো এত মানে মানে ভয়াবহ কিছু না আমার কাছে মনে হয়। তোমাদের তো টোটাল দেখো, তোমরা যখন হিসাব করে দেখবা যে 4 বছরের কোর্স তোমাদের যখন থেকে শুরু হয়েছে, ক্লাস যখন থেকে শুরু হয়েছে, তার 4 বছরের মধ্যেই ইনশাল্লাহ তোমাদের কোর্স দেখবা শেষ হয়ে যাবে, এই এত বড় বিপর্যয়ের পরেও। তো সেই কারণে এত ফ্রাস্ট্রেটেড হওয়ার তো আমি কিছু দেখি না। তোমাদের রেজাল্ট হবে, তোমরা সবাই সেকেন্ড ইয়ারের সিলেবাস তো আগেই পেয়ে গেছো। সেকেন্ড ইয়ারের সিলেবাস অনুযায়ী বই কিনে তোমরা নিজেরা পড়তে থাকো, সেকেন্ড ইয়ার কোর্স আগাও, তাহলে সমস্যা কোথায়। আর ফার্স্ট ইয়ারে যদি কারো রিটেক নিতেই হয়, যদিও নিতে হয়, যখন হবে তখন সেই রিটেকের দিকে চিন্তা করবা। এখন সেই ফার্স্ট ইয়ারে কি হবে সেই কথা চিন্তা করে তুমি সেকেন্ড ইয়ারের কোনো কি ক্লাস তোমার ভালো লাগবে না বা ক্লাস করবা না বা মনে হবে যে এটা ইফেক্টিভ না, এটা আমার কাছে মনে হয় যে একেবারেই বোকামি, ঠিক আছে। তা যাই হোক, তোমরা ভালো থেকো সবাই। আমরা অ্যাকচুয়ালি রেডিও ফাইটসের অনেক কিছু কিন্তু আলোচনা করে ফেলছি। তো সেই কারণে আমার মনে হয় যে এই ক্লাসগুলা সব ইউটিউবে আছে। তোমরা যারা বই কেনো নাই, বই কিনে পড়ো এবং এই ক্লাসগুলা দেখো, বই পড়ো, দেখো ইনশাল্লাহ আমার মনে হয় যে তোমরা অনেকাংশে এগিয়ে যাবা। কলেজ খোলার পরে আমার মনে হয় না যে এই সব ক্লাসের আবার রিপিট করা লাগবে, রিপিটেশন আমাদের দরকার হবে। আমার মনে হয় সেটা দরকার হবে না। তারপরেও যদি মনে করো কোনো জায়গায় সমস্যা, অবশ্যই আমরা সেই ক্লাসগুলা সরাসরি নিয়ে সেই সমস্যাগুলো অবশ্যই আমরা সমাধান করে দিব, ঠিক আছে। যাই হোক, ফ্রাস্ট্রেশনের কোনো কারণ নেই তোমাদের ক্ষেত্রে অন্তত। আমি তো দেখছি এই স্ট্যাটাসটা দেখে আমার কাছে একটু হাসিই পেল যে তোমরা এত চিন্তা করার কি আছে। হ্যাঁ, এইটা কারা চিন্তা করবে? মাস্টার্সের ছেলে যারা আছে, যে তাদের হয়তো বা মনে করবে যে আমাদের জীবন থেকে অনেকটা সময় চলে গেল। কিন্তু তোমাদের কিন্তু এই জাতীয় কোনো সমস্যাই হবে না। তোমাদের 4 বছরের কোর্স তোমাদের 4 বছরেই কিন্তু শেষ হবে। এখানে হবে কি, কলেজ খোলার হয়তো বা 2 মাস 3 মাস এমন টাইম পাবা, পেয়ে সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিতে হবে। তো সেই 2-3 মাসের যে ক্লাসগুলা, মানে যে ক্লাসগুলো মিস হয়েছিল, সেইটাই তো আমরা এখানে প্রোভাইড করছি। তাহলে তো তোমাদের এখানে এত ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই। আমি জানি না তোমাদের ব্রায়োফাইটার ক্লাস হয়েছে কিনা, কিন্তু টেরিডোফাইটস আমি শেষ করে রাখলাম। তাহলে যখন কলেজ খুলবে তখন শুধু ব্রায়োফাইটার ক্লাস করলেই কি তোমার কি কোর্স শেষ হয়ে গেল? ঠিক আছে। তো এই জন্য আমার মনে হয় যে এইটা নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। যখন কলেজ খুলবে, খোলার সুযোগ হবে, সাথে সাথেই তোমাদের পরীক্ষা নিয়ে দ্রুত সময়ের মধ্যে তোমাদের কি দিয়ে দেওয়া হবে, রেজাল্টের ব্যবস্থা করা হবে। তারপরে খুব দ্রুত সময়, কলেজ খোলার দ্রুত সময়ের মধ্যে আবার তোমাদের সেকেন্ড ইয়ারের যখন টাইম আসবে সেই সময় সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে, ফর্ম ফিল আপ হবে, সবই সাধারণ গতিতেই চলবে। খুব বেশি একটা প্রবলেম তোমাদেরকে ফেস করতে হবে না। এবং আমি বিশ্বাস করি যে পুরা তোমাদের এই আইসে তেমন কোনো সময় অর্থাৎ সেশন জটে তোমাদেরকে পড়তে হবে না। আশা করি সেইভাবে সুন্দরভাবেই মাস্টার প্ল্যান করে আগাবে। অনেকগুলা প্ল্যান করা হয়েছে, যেমন প্রথম টার্গেট ছিল সেপ্টেম্বর, কলেজ খুললে একটা প্ল্যান থাকবে, সেপ্টেম্বরে না হলে অক্টোবরে হলে আরেকটা প্ল্যান, অক্টোবরে না খুলতে পারলে নভেম্বরে খুলতে পারলে আরেকটা প্ল্যান। সব প্ল্যানই কিন্তু তোমাদেরকে চিন্তা করে তোমাদের অনুকূলেই যেন যাই সেইভাবেই কিন্তু প্ল্যানগুলো সব করা হচ্ছে। তাই বিশ্বাস রাখতে হবে, মনোবল হারাইলে চলবে না, বই কিনে পড়তে হবে। আমি তো অবাক হইলাম দেখে যে তোমরা এখনো বই কেন নাই। সিলেবাস আছে, বই কিনতে হবে এবং এই ক্লাসগুলো দেখে দেখে এইগুলাই করবা। দেখবা আমি যে কথাগুলো বলছি বইয়ে এই কথাগুলাই পাবা। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই, দোয়া রেখো আমার জন্য, দোয়া রেখো সারা পৃথিবীর জন্য। ধন্যবাদ সবাইকে।